আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। দুটি বিমান ঘাঁটির পর এবার ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ ভূরাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করল ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক এসব পদক্ষেপ। শুক্রবার ইয়েমেনি সামরিক বাহিনী জানিয়েছে তারা ইসরায়েলের হাইফা বন্দরের কাছে অবস্থিত রামাত দাভিদ বিমান ঘাঁটিতে এটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার ভিডিও ইতোমধ্যে ইয়েমেনের আল মাসিরা টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে। ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, এই অভিযানে প্যালেস্টাইন 2 নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, আর এটি সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। সেই সঙ্গে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বিশ্লেষকদের মতে তার এ দাবি যদি সত্য হয় তাহলে এটি ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত চ্যালেঞ্জ হিসেবে প্রতিপন্ন হতে পারে। উত্তর ইসরায়েলে হাইফার পূর্বে অবস্থিত রামাত দাভিদ বিমান ঘাঁটি ইসরায়েলি বিমান বাহিনীর অন্যতম প্রাচীন ও কৌশলগত ঘাঁটি। এখানে F-16 যুদ্ধবিমান সহ অন্যান্য বিমান রাখা হয়েছে, যেগুলো বিভিন্ন অভিযানের জন্য ব্যবহৃত হয়, বিশেষ করে উত্তর ফ্রন্টে লেবানন ও সিরিয়ার বিরুদ্ধে। এই ঘাঁটিতে সরাসরি হামলা হলে তা ইসরায়েলি প্রতিরক্ষা স্থাপনার গভীরে পৌঁছানোর সক্ষমতার বার্তা দেয়। এদিকে ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আরও বলেন, আমরা গাজার মুজাহিদদের সালাম জানাই, যারা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়ছে। যতক্ষণ না ইসরায়েলি আগ্রাসন থেমে যায় ও অবরোধ প্রত্যাহার করা হয়, ততক্ষণ পর্যন্ত ইয়েমেন সর্বদা তাদের পাশে থাকবে। তার এই বক্তব্য স্পষ্ট করে যে ইয়েমেন নিজেকে ফিলিস্তিনিদের প্রতিরোধ যুদ্ধের সক্রিয় সহযোগী হিসেবে তুলে ধরছে এবং মধ্যপ্রাচ্যের সংঘাতে একটি নতুন প্রক্সি ফ্রন্ট গড়ে তুলতে চায়। এদিকে ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে এই হামলার সত্যতা স্বীকার বা অস্বীকার করেনি, তবে আঞ্চলিক পর্যবেক্ষকরা বলছেন, যদি ইয়েমেন সত্যিই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানে তাহলে তা এক নতুন সামরিক বাস্তবতার সূচনা করবে। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং বা অ্যারো প্রযুক্তি, সাধারণত সাবসোনিক বা সুপারসোনিক গতির ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম, কিন্তু হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা এখনও অনেক দেশের জন্যই কঠিন। যাই হোক, ইয়েমেনের এই হামলা এমন এক সময় ঘটল যখন গাজা সংকট দ্বিতীয় বছরে গড়িয়েছে এবং ইসরায়েল ইরান বিরোধ একাধিক ফ্রন্টে সক্রিয় হয়ে উঠেছে। ইয়েমেনের এই হামলা মধ্যপ্রাচ্যে মাল্টি ফ্রন্ট কনফ্লিক্টের সম্ভাবনাকে বাস্তবতায় রূপ দিতে পারে, যেখানে লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেন থেকে একযোগে ইসরায়েলকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে। এমনকি ইয়েমেনের হুথি প্রতিরোধ আন্দোলনের নেতা বলেছেন তার দেশে ইসরায়েলের সমর্থনেই মার্কিন বিমান হামলা চালানো হচ্ছে। এটা ইয়েমেনি জাতি এবং দখলদার সরকারের মধ্যে চূড়ান্ত যুদ্ধের অংশ। আব্দুল মালিক আল হুথি বলেন, ইসরায়েল অধিকৃত অঞ্চলের গভীরে কৌশলগত স্থাপনাগুলির বিরুদ্ধে ইয়েমেনিদের আক্রমণ অব্যাহত থাকবে। মার্কিন সামরিক বাহিনী কোনোভাবেই তাদের থামাতে পারবে না। আমাদের নৌ অভিযানও অব্যাহত থাকবে এবং লোহিত সাগর, বাব এল মান্দেব প্রণালী, এডেন উপসাগর এবং আরব সাগরে ইসরায়েল সংযুক্ত জাহাজগুলোর চলাচল একেবারেই অনুমোদিত হবে না। যদিও ইসরায়েলি শত্রু লোহিত সাগরের জলসীমায় চলাচলের ক্ষমতা পুনরুদ্ধার করতে মরিয়া। এদিকে সিরিয়ায় ইরানের বহুল আকাঙ্ক্ষিত অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বিস্তারের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। দূতাবাস থেকে ফাঁস হওয়া গোপন নথিতে এমনটাই উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মার্শাল প্ল্যানের আদলে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনের মাধ্যমে দেশটিকে নিজের প্রভাব বলয়ে আনার চেষ্টা করেছিল তেহরান, কিন্তু বিদ্রোহীদের হাতে বাশার আল আসাদের পতনের পর সে পরিকল্পনা ধসে পড়ে। রয়টার্সের অনুসন্ধানে দেখা যায়, দামেস্কে ইরানি দূতাবাসে লুটপাটের পর সেখান থেকে উদ্ধার হওয়া নথিতে ইরানের $400 বিলিয়ন বিনিয়োগ পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে। বিদ্রোহীরা আসাদকে ক্ষমতা থেকে উৎখাত করে রাশিয়া পালাতে বাধ্য করলে ইরানি কূটনীতিক, ব্যবসায়ী ও প্যারামিলিটারি বাহিনী সিরিয়া ছাড়ে। ইউফ্রেটিস তথা ফোরাত নদীর ওপর একটি রেল সেতু মার্কিন বিমান হামলায় ধ্বংস হলেও পুনর্গঠন হয়নি। ইরানের রেভলিউশনারি গার্ডসের প্রকৌশলী আব্বাস আকবরীর নেতৃত্বে গঠিত সিরিয়া ইরান অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন সদর দপ্তর এসব প্রকল্প বাস্তবায়নে যুক্ত ছিল, কিন্তু যুদ্ধ, দুর্নীতি, নিষেধাজ্ঞা ও নিরাপত্তাজনিত কারণে প্রকল্পগুলো আটকে যায়। ইরানি ব্যবসায়ীরা জানান, সিরিয়ায় তাদের বহু পণ্য বন্দরেই আটকে গেছে কিংবা লুট হয়ে গেছে। অনেকেই দাবি করেছেন যে তারা কোনো অর্থই ফেরত পাননি। বিশ্লেষকরা বলছেন, সিরিয়ায় ইরানের এই ব্যর্থতা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, কূটনৈতিকভাবে এক বড় ধাক্কা। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী তুরস্ক ও ইসরায়েল এখন শূন্যতা পূরণে উদ্যোগী হয়েছে। এদিকে নতুন সিরীয় সরকারকে এখন জমে থাকা অসমাপ্ত প্রকল্প ও ঋণের চাপ সামলাতে হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নির্ধারিত পরোক্ষ পরমাণু আলোচনার চতুর্থ দফা স্থগিত করা হয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি এ বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার রোমে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তিনি বলেন, দুই পক্ষের সম্মতিতে আলোচনা স্থগিত করা হয়েছে, তবে নতুন তারিখ এখনও নির্ধারিত হয়নি। মার্কিন ট্রেজারি বিভাগ 7টি কোম্পানি ও 2টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। অবৈধ জ্বালানি বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই নিষেধাজ্ঞার লক্ষ্য শত শত মিলিয়ন ডলারের লেনদেন ব্যাহত করা, যাতে ইরানের পরমাণু কর্মসূচি বাধাগ্রস্ত হয়। ইরান এ নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে। তারা একে সর্বোচ্চ চাপ কৌশলের ব্যর্থ প্রয়াস বলে আখ্যা দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিবৃতি ও আচরণ ব্যর্থতাপূর্ণ এবং তা কূটনৈতিক পথকে ক্ষতিগ্রস্ত করছে। এদিকে পাকিস্তানের আজাদ কাশ্মীরের ভারত সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের 2 মাসের খাবার মজুদের নির্দেশনা দেওয়া হয়েছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে সৃষ্টি হওয়া উত্তেজনার মধ্যে এমন নির্দেশনা দেন আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক। তিনি স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, সীমান্ত রেখার কাছের 13টি নির্বাচনী এলাকার মানুষকে 2 মাসের খাবার মজুদ করতে বলা হয়েছে। এছাড়া ওই এলাকাগুলোর মানুষের খাবার, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের যোগান নিশ্চিত রাখতে 100 কোটি রুপির ফান্ড গঠন করা হয়েছে। আজাদ কাশ্মীরের রাস্তাঘাটগুলো ঠিক রাখতে সরকারের পাশাপাশি বেসরকারি মালিকানাধীন যন্ত্রপাতিও সীমান্ত রেখার কাছে মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া পেহেলগামে হামলায় সৃষ্ট উত্তেজনার জেরে যে কোনো সময় সামরিক হামলা করতে পারে ভারতীয় সেনাবাহিনী, এমন আশঙ্কায় 10 দিনের জন্য বন্ধ করা হয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সব মাদ্রাসা। বৃহস্পতিবার এক সরকারি নোটিশে এ আদেশ জারি করা হয়। পাকিস্তানের সরকারি কর্মকর্তারা অবশ্য সরাসরি বন্ধের ব্যাপারটি স্বীকার করতে চাননি।